যে এটা সময় ক্ষেপণ এবং অ্যাকচুয়ালি রিচার্জিং। তাদের কিছু আহ, অস্ত্র গোলা বারুদের ক্ষয় হয়েছে, সেগুলিকে হয়তো রিপ্লেনিশমেন্টের জন্য যে সময়টা দরকার সেই সময়টার জন্য তারা অ্যাকচুয়ালি 15 দিন বেছে নিয়েছে। তবে প্রথম কথা হলো যে ইরান এখন যে অবস্থায় আছে, এই ইরান কিন্তু সারা বিশ্বের যে মানবিক যে দিকটা, এটা কিন্তু ইরানের পক্ষে এখন। কারণ ইরান এই যুদ্ধটা শুরু করেনি, এবং খোদ আমেরিকা অন্তত 80% এক্সেপ্ট ট্রাম্পের ইনার সার্কেল ছাড়া, আর কিছু বিকৃত সিনেটর ছাড়া, সবাই একমত যে এই যুদ্ধ আমেরিকাবাসীর যুদ্ধ না। কারণ ইরান কখনোই আমেরিকার জন্য কোনো হুমকি ছিল না, এবং হবার কথাও নয়। এবং আমেরিকার মেইনল্যান্ড থ্রেট করবে বা আমেরিকার যে কোনো অবস্থানকে সে থ্রেটেন করবে, 47 বছরে কিন্তু সেটা করেনি। তার দাবি কিন্তু খুব পরিষ্কার ছিল। সে পরিষ্কার দাবিটা ছিল যে প্যালেস্টাইনের মানুষের অধিকার আদায়, এবং সেই সাথে যারা লিবাননের যারা শিয়া আছে, সিরিয়ার যারা শিয়া আছে, তাদের যে নাগরিক অধিকার সেটা তারা ফিরে পেতে চায়, রাজনৈতিক অধিকার ফিরে পেতে, এর থেকে বেশি কিছু তারা চায় না। ঠিক একইভাবে তারা কিন্তু সবসময় বলে এসেছে যে তারা আমেরিকার সাথে আলোচনা করতে চায়, এবং জেসিপিওএ যে এগ্রিমেন্টটা করেছিল, সেই এগ্রিমেন্টে কিন্তু তারা বারবার বলেছে যে ইরানের কোনো ইচ্ছা নাই পারমাণবিক বোমা তৈরি করার জন্য। তবে তাদের যে এনরিচমেন্ট প্রোগ্রামটা, এটা হলো একটা শান্তিপূর্ণ, অর্থাৎ এনার্জি কাজে ব্যবহার করার জন্য, বা আপনার ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য, এবং সেটা শুধুমাত্র বৈজ্ঞানিক কাজে, এর মধ্যে নিউক্লিয়ার ওয়েপনের কোনো ব্যাপার ছিল না। এবং এই 2 বছর এই নেগোসিয়েশনটা হয়েছে, হওয়ার পরে, এবং আমি যতটুকু জানি জেক সুলিভান, উনি ছিলেন সিকিউরিটি অ্যাডভাইজার টু প্রেসিডেন্ট ওবামা, এবং উনার আমি একটা ইন্টারভিউ শুনেছি যে উনি এটাতে ইরানের সঙ্গে ওবামা ইজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট যে টেলিফোনে আর একটা প্রেসিডেন্টের সাথে কথা বলেছে ইরানের। ইতিপূর্বে এই এত বছরে কখনোই কিন্তু প্রেসিডেন্টের সাথে প্রেসিডেন্টের আলোচনা হয় নাই। এবং জেক সুলিভান এরকম বলছে, কোট আনকোট, যে যখন আমি ফোনটা ধরাই দিলাম ওবামাকে, আমি শিওর ছিলাম না যে ইরানের সাইডে কে কথা বলছে, বিকজ আমরা তো কাউকে দেখি নাই ওখানে। শুধুমাত্র আমি বিশ্বাসের উপর ভিত্তি করে আমি ওবামাকে বলেছি, দ্য প্রেসিডেন্ট অফ ইরান ওয়ান্টস টু টক টু ইউ অন দিস ম্যাটার। তো এটাই ছিল একটা বিরাট সাকসেস ছিল, এবং পুরো ইউরোপ কিন্তু এটার মধ্যে ইনভলভ ছিল। এবং ইউরোপিয়ানরা কিন্তু কনভিন্স যে ইরান কিন্তু সবসময়, একটা কারণ হলো কি, ইরানের যে আপনার তাদের যে ঐতিহাসিক ঐতিহ্য, এটাকে কিন্তু পুরো ইউরোপ শ্রদ্ধা করে, সারা বিশ্ব শ্রদ্ধা করে। এবং তারা মনে করে যে যে আজকের যে বিজ্ঞানের যে উত্থান, এই উত্থানের একটা বিরাট অংশের অবদান হলো এই পারস্য সভ্যতা। তো এই সভ্যতাটাকে আপনি যে কোনো ভাবে আপনি পরাজিত করতে পারেন না, এবং সামরিক ভাবে পরাজিত করতে পারবেন না। এবং যতবার তাকে আঘাত হানবেন, তত বেশি সে শক্তিশালী হবে। এটা কিন্তু একটা খুব পরিষ্কার একটা আউটকাম। আজকে আমি এই যে আপনার যে আলোচনাটা ভেঙে যাওয়ার পরে, আচ্ছা এখন এর পরেরটা কি হলো, ট্রাম্প এসেই সে কি করলো, পুরো আলোচনাটাকে ভেঙে দিল। কার ইনস্টিগেশনে? ইসরায়েলের ইনস্টিগেশনে, নেতানিয়াহুর ইনস্টিগেশনে। এবং এই ইনস্টিগেশনেই কিন্তু ট্রাম্প এই পুরো চুক্তিটাকে ভেঙে দিল, এবং সেটাকে বলল যে ওবামা নাকি কাওয়ার্ড ছিল, ভীতু ছিল, এবং যার কারণে সে ইরানকে ঠিক মতো নিয়ন্ত্রণে আনতে পারে নাই। তারপর সে ভেঙে দেওয়ার পরে, এবং এরপর তো সে সেকেন্ড টার্ম আসতে পারলো না, জো বাইডেন এভাবে কন্টিনিউ করলো। এবার জো বাইডেন আবার আলোচনা শুরু করেছিল, বাট এটা খুব একটা প্রোগ্রেস হয় নাই। কারণ জো বাইডেনের যে সরকার ছিল তারা, আচ্ছা এরপরে কি হলো, ইসরায়েলের কিন্তু যে কৌশলটা, সেই কৌশলটা হচ্ছে, ইসরায়েলের জন্য বিষ ফোড়ার মতো ছিল 3টা শক্তি। একটা হলো হামাস, প্রাথমিকভাবে 2টা, একটা হলো হামাস আর একটা হলো হিজবুল্লাহ। আর একটা শক্তি যেটা, সেটা ঠিক এই দুটোর মধ্যে এত প্রকট না, সেটা ছিল সিরিয়ার শিয়ারা। আচ্ছা এরপরে নতুন যেটা অ্যাড হলো সেটা হলো হুতিরা। তো এই যে ছোট ছোট, যে এটাকে বলা হয় যে ইরানের যে আত্মরক্ষামূলক কৌশল, এটাকে বলা হয় ফরওয়ার্ড ডিফেন্স।
মানে এটাকে পৃথিবীর যারা বোদ্ধা, যারা সামরিক বা কৌশলগত, সামরিক বলবো না, এই যে কৌশলগত ডিপ্লয়মেন্টের কথা বলেন, তারা বলেন যে ইরান তার নিজের জায়গায় ঠিক থেকে তার ডিফেন্সটাকে আরো এগিয়ে দিয়েছে। সেই ডিফেন্সটা কারা করছে অন বিহাফ অফ ইরান? হিজবুল্লাহ, হামাস, সিরিয়ান শিয়ারা এবং হুতিরা। তো ইরানের ইসরায়েলের প্রথম টার্গেট ছিল যে এই চারটা ডিফেন্সকে যদি আমি ভেঙে দিতে পারি, তাহলে আমি ইরান ইজ রেডি ফর অ্যাটাক। তো তারপরে কি করলো, সে 2006 সে প্রথম ট্রাই করলো আপনার হিজবুল্লাহকে মানে ইয়ে করার জন্য, একবার খতম করার জন্য, কিন্তু তারা ওটাতে ব্যর্থ হলো। বাধ্য হলো তারা লেবানন থেকে ফেরত চলে আসতে। এরপরে আবার 2023 সালে তারা যথেষ্ট ক্ষতি করেছে হিজবুল্লাহ, এবং ক্ষতি করার পরে হিজবুল্লাহর সাথে একটা আপনার একটা স্টেলমেট বা একটা চুক্তি করেছে যে সে যেন আর এখানে জেগে না উঠতে পারে। এই 23 থেকে 25 এর মধ্যে সিরিয়াতে একটা ব্যাপক পরিবর্তন করে ফেলেছে, এবং সিরিয়ার যে আসাদকে সরিয়ে সেখানে প্রো আমেরিকান একটা গভর্নমেন্টকে ওখানে প্লেস করেছে। উদ্দেশ্য একটাই, সেটা হলো যেন এই হিজবুল্লাহর কাছে যেন কোনো রকেট, মিসাইল এগুলি যেন সাপ্লাই না হয়, যেটার যে সাপ্লাইটা, যে রসদটা আসতো ইরান থেকে, সেটা যেন বন্ধ হয়ে যায়। তো এটা কিছুদিনের জন্য বন্ধ হলো। এরপরে তারা কি করলো, 2024 সাল ধরে পুরো 24 সাল তারা গাজাকে পুরো ধ্বংসস্তূপে পরিণত করলো। তো গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার পরে ভাবলো যে হামাস তো শেষ। আসলে কিন্তু হামাস শেষ হয়নি। আচ্ছা, এরপর এর মধ্যে তো নতুন একটা ট্রাবল ক্রিয়েট হয়ে গেছে, সেটা হলো হুতি। তো হুতিরা যখন এই সোমালিয়ান যখন ব্লকেট গুলি যখন এলিমিনেট করা গেল, কিন্তু হুতিরা তখন তারা নতুন থ্রেট হয়ে দাঁড়ালো। তো এই যে কন্টিনিউয়াস এর মধ্যে যখন হিজবুল্লাহ একটু দুর্বল ছিল, সিরিয়াতে প্রো আমেরিকান গভর্নমেন্ট, হামাসকে শেষ করা হয়েছে। এখন তো আপনার ট্রাম্পের কাছে এসে গেছে, দিস ইজ দ্য রাইট টাইম, এখনই আমরা ইরানকে অ্যাটাক করতে হবে, এবং ইরানকে অ্যাটাক করলে, ইরানকে যদি আমরা ধ্বংস করে ফেলতে পারি, তাদের সব লিডারদেরকে শেষ করে ফেলতে পারি, যেরকম ভাবে হিজবুল্লাহ হামাসের লিডারদেরকে শেষ করেছে, তাহলে পুরো দলটা এলোমেলো হয়ে যাবে, এবং ইরানে আমরা একটা সরকার পরিবর্তন করতে পারবো। এবং তখন ওই সরকার পরিবর্তন হওয়ার সাথে সেই সরকার কাছ থেকে সমস্ত ইউরেনিয়াম নিয়ে নিব, সব জিনিসপত্র নিয়ে নেওয়ার পরে ইরানকে ডিনিউক্লিয়ারাইজ করা হবে, নিউক্লিয়ারাইজ করা হবে, করার পরে আমরা হয়ে যাব তখন মধ্যপ্রাচ্যের একমাত্র শক্তি। এটা কিন্তু ইসরায়েলের কিন্তু এইম ছিল। কিন্তু ইরান ইজ নট দ্যাট, ওইটা ইরান এত সহজের একটা লক্ষ্যবস্তু না। কারণ 2003-এ যখন ইরাকে যখন অ্যাটাক করা হয়েছে, তখনই কিন্তু ইরান বুঝে গেছে যে এর পরবর্তী ধাক্কাটা আসছে তার উপরে। সুতরাং সে 2003 থেকে 2026 পর্যন্ত এই 23 বছর ধরে সে নিজের ডিফেন্স ওখানে শক্তিশালী করেছে। এবং কি করেছে, সে আমেরিকার পতন দেখেছে বিভিন্ন জায়গায়, যেমন ইরাকে আমেরিকার ফেইলার দেখেছে, আফগানিস্তানে ফেইলার দেখেছে, হিজবুল্লাহর সাথে এবং হামাসকে কত গলদঘর্ম হতে হয়েছে, এগুলি সব দেখার পরে এই সমস্ত ভুল থেকে কিন্তু ইরান নিজেদেরকে শুধরাই ফেলছে। এরপরে কি, যখন একটা প্লি লাগবে তো আক্রমণ করার, তো প্লিটা কি, প্রথম বলা হলো যে ঠিক আছে 25 সালে আমরা আলোচনা শুরু করব। ট্রাম্প আবার আলোচনা শুরু করলো, এবং আলোচনার চলাকালে কিন্তু এই আমেরিকা কিন্তু তার নিউক্লিয়ার ফ্যাসিলিটিজের উপরে আক্রমণ করা শুরু করলো, এবং এটা একটা প্রথম বিশ্বাসঘাতকতা। সেকেন্ড হলো করলে কি, এরপরে 12 দিন সেই যুদ্ধ হলো। 12 দিন যুদ্ধে ইরানের যেটা ফায়দা হয়েছে, সেটা হচ্ছে, প্রথম কথা হলো এনরিচ ইউরেনিয়ামকে তারা ধ্বংস করতে পারে নাই, কিছু ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করেছে। কিন্তু ইরানের যেটা সুবিধা হয়েছে, ইরান তার যে ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন যে মিসাইল গুলি ছিল, সেগুলি টেস্ট করে তারা দেখতে পেরেছে যে একটা মিসাইলের জন্য ইসরায়েল কি কি খরচ করে বা আমেরিকানরা কি খরচ করে, এই যে তার এক্সপেন্ডিচার রেট, এটা বের করেছে। করার পরে তারা ওই মিসাইল গুলিকে তারা এটাকে ইমপ্রুভ করেছে। করার পরে যখন সেকেন্ড ডিসকাশনের সময় আবার যখন একই কাজ করলো ট্রাম্প, তখন কিন্তু তারা ঠিক করেছে যে এবার আর তারা ছাড়বে না, এবং এবার এটার একটা শেষ দেখবে আর কি। তো এই শেষ দেখার জন্যই কিন্তু এখন যে অবস্থায় দাঁড়িয়েছে আমেরিকা এবং ইসরায়েলের অবস্থা, তাতে তারা আর, আমি এর আগে একটা কথা বলেছিলাম, এর একটা কালমিনেশন পয়েন্টে পৌঁছেছে, অর্থাৎ টিপ অফ দেয়ার এফিসিয়েন্সি পৌঁছানোর পরে এই 28 তারিখের আমি বলবো যে 28শে মার্চের পরে যে যুদ্ধবিরতিটা হলো, অ্যাকচুয়ালি ওই সময় তারা থ্রেশহোল্ডে পৌঁছেছে, এবং এরপরে আর কন্টিনিউ করলে তাদের ভারসাম্য হারিয়ে যাবে। তো এই কারণে তারা একটা ব্রেক চেয়েছে, সো দ্যাট তারা কিছুটা যদি জোড়াতালি দিয়ে যদি আবার ঠিক করতে পারে, তাহলে তারা আবার এটাকে রিনিউ করতে পারে। এই জন্যই কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছে যে উই আর গেটিং রেডি ফর দি সেকেন্ড ফেজ অফ অ্যাটাক। দ্যাট মিনস আমেরিকানরা যুদ্ধবিরতির কথা বলছে, কিন্তু অ্যাটাক করাচ্ছে
ইসরায়েলকে দিয়ে। আর আমেরিকা যখন এই কাজে ব্যস্ত, তখন ইসরায়েল কিন্তু তার আনফিনিশ জব, যেটা নাকি হিজবুল্লাহতে আনফিনিশ জব ছিল, সে আনফিনিশ জবটা করে সে চাচ্ছিল কিছু এগিয়ে যেতে। কিন্তু দুঃখজনক হলো সেই কাজেও তারা বিল্ডিং হতে ধ্বংস করেছে, মানুষ মেরেছে কিছু, নির্দোষ মানুষ, কিন্তু তারা ওই কাজটাও সমাপ্ত করতে পারে না। এখন কিন্তু হিজবুল্লাহ বলেছে যে আমরা যুদ্ধবিরতিতে রাজি না। এখন অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে এখন এমন দাঁড়িয়েছে যে এখন দেখলো যে যখন দেখে যে হরমুজ প্রণালী তো আর খুলছে না, ইরানকে তখন আপনি এইভাবে অহেতুক তাকে যুদ্ধে টেনে আনছেন, তখন তো ইরান তো সে তার বার্গেনিং চিপ ধরবে। তো ট্রাম্পের যে সাইকো ফ্রেন্ড গুলি আছে তার আশেপাশে, তাদের কথা হলো ইরানের কাছে কোনো কার্ড নাই, কিন্তু পুরো আমেরিকার সমস্ত অ্যানালিস্টরা বলছে সব কার্ড হলো ইরানের হাতে। তো সব কার্ড যদি ইরানের হাতে থাকে, তাহলে যুদ্ধবিরতি ইরানের কথা না মানলে কিভাবে আপনার এই যুদ্ধের সমাধান হবে? আর সবাই এই কথাটাই বলে যে এই যুদ্ধটা যেহেতু আমেরিকার না, এবং এরা জানতো না যে ইরান, এবং পেন্টাগনের যারা স্পেশালিস্ট তারা কিন্তু বারবার বলেছে যে আমরা কিন্তু এই যুদ্ধে কিন্তু আমরা উই উইল নট বি এবল টু টেম, মানে ইরানকে এবং দুর্বল করাও সম্ভব না। শেষ করবেন, পরে আবার শুনবো। আমি আসতেছি এর পরেরটা। তো ব্যাপারটা হচ্ছে কি, এখন সবকিছু না পেরে ট্রাম্প করলো কি, সে আরেকটা তালা লাগাই দিল হরমুজে। একটা তালা ছিল ইসরায়েলের, সে তালা খুলতে যায়, দেখুন তালা যখন খুলতে পারছে না, তখন সে নতুন একটা তালা লাগাইলো। এই তালা লাগানোর পরে আজকে আমি 2 ঘন্টা আগে দেখলাম যে চাইনিজ যে ট্যাঙ্কার তারা কিন্তু পাস করছে। অর্থাৎ এই তো ব্যাপারটা হলো কি, আজকে সকালবেলা যে একটা কথাটা শুনলাম সেটা হচ্ছে যে এই যে যুদ্ধের যে ব্লকেটটা তারা দিল, এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করবে এই ট্রাম্পের বেটা, সে কিন্তু জানেও না আসলে যে এই সমস্ত হাই সিটে কিভাবে আপনার নেভাল ব্লকেটকে এক্সিকিউট করা হয়। কারণ সে কোনো নেভাল অফিসারদের সাথে কথা বলে না, সে তার নিজের থেকে ভাবছে হ্যাঁ ও ব্লক করছে তাহলে আমিও ব্লক করবো। তো ব্যাপারটা হলো কি, যে এটা দিয়ে তো অ্যাকচুয়ালি তার তো কোনো ভেরিফিকেশন মিন্স নাই। আর ইরানরা বহুত স্মার্ট, তারা কিভাবে তাদের টোল নিচ্ছে, এমনকি এখন এখন একটা এমন অবস্থা দাঁড়াইছে যে আজকে আপনি যদি জানেন যে আজকে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট একটা কঠিন আপনার একটা প্রতিবাদ দিয়েছে, এবং দে আর গো অ্যালোন। তারা ইসরায়েলের সঙ্গে তাদের সঙ্গ ত্যাগ করার মতো অবস্থা, এবং তারা ইরানের সাথে একটা এনভয় রেডি করেছে ইরানের সাথে। কারণ সাউথ কোরিয়া ইজ অ্যাবাউট টু বি কোলাপসড, তাদের ইকোনমি ইজ টেরিবলি ডিস্ট্রয়েড। তো তারা এখন এই মুহূর্তে তারা ইরানের সাথে একটা 1-to-1 নেগোসিয়েশন করে দে ওয়ান্ট টু গেট তাদের শিপগুলিকে যেন দরকার হলে তারা টোল দিয়ে তাদের শিপ নিয়ে চলে যাবে। তো এখন পুরো পৃথিবী কিন্তু এখন ইরানের সাথে 1-to-1 এগ্রিমেন্টে যাচ্ছে, কারণ ট্রাম্পের কথায় আর কেউ বিশ্বাস করতে পারছে না, বিকজ হি অলওয়েজ লাই। উনি এত মিথ্যা কথা বলে যে তার কথায় কেউ বিশ্বাস রাখতে পারে না। যার কারণে আগামী যদি যেটা হয়, সেটা যদি আপনার নেতানিয়াহুর যে এজেন্ডা আছে, ওই এজেন্ডা থেকে যদি বের না হতে পারে, তাহলে সেখানে কোনো সেটেলমেন্ট হবে না। অসংখ্য ধন্যবাদ। আমি ইঞ্জিনিয়ার ফরিদ পাঠান।